ঘুরবে না 9 জুলাই হাট বাজার বসছে না বসছে না বসবে না 9 জুলাই স্কুল কলেজ খুলবে না 9 জুলাই সমর্থনে সমস্ত শ্রমিক কর্মচারী এক হও পাওনা ডিয়ার দাবিতে সমস্ত শ্রমিক কর্মচারী এক হও মিথ্যাবাদের বিরুদ্ধে 9 জুলাই সাধারণ জনগণ সফল করুন সফল করুন ইনকলাব জিন্দাবাদ সালে যে সুপ্রিম কোর্ট আমাদের দেশে রায় দিয়েছিল যে অযোধ্যায় মন্দির তৈরি করতে হবে, আমাদের দেশে সেই সুপ্রিম কোর্ট 2016 সালে রায় দিয়েছে সমকাজে সমবেতনের আইন করতে হবে। তুমি বলো সংখ্যার জোরে একটা সরকার সে এনআরসি করে লোককে দেশ থেকে তাড়ানোর আইন পাশ করতে পারে, সে ওয়াকফের সংশোধনীর পাশ করতে পারে সংখ্যার জোরে, সে সংখ্যার জোরে নোট বাতিল করে দিতে পারে, এই সংখ্যার জোরে সুপ্রিম কোর্টের রায় চলে আসার পরেও সমকাজে বেতনের আইন করতে পারতো না। এবং সত্যি সত্যি সবিকদা এখন আমাদের পার্মানেন্ট চাকরি বলে কোনো চাকরি নেই, উঠে গেছে। প্রাইভেট ছেড়ে দাও সরকারি চাকরিতে পর্যন্ত তুমি কেন্দ্রের দেখো ব্যাংকে, রেলে, বিমায়, পোস্ট অফিসে সর্বোচ্চ কন্ট্রাকচুয়াল, সর্বোচ্চ, মানে ইভেন সেনাবাহিনীতে পর্যন্ত আর্মির বদলে বলা হচ্ছে। তো হ্যাঁ, তুমি রাজ্য সরকারে দেখো তার হচ্ছে তোমার যা আছে পঞ্চায়েতে, পুরসভায়, স্কুলে প্যারা টিচার, হ্যাঁ, কলেজে হচ্ছে টেম্পোরারি প্রফেসর, হ্যাঁ, কন্ট্রাকচুয়াল প্রফেসর, পুলিশে পর্যন্ত টিচার কি বলে পুলিশের বদলে সিভিক ভলান্টিয়ার, সর্বত্র পরিবহনে সর্বোচ্চ কন্ট্রাকচুয়াল। প্রাইভেটে তো আছেই, মানে মাসে 28 দিন, 29 দিন, 30 দিন কাজ করতে যেতে হচ্ছে, 10,000 টাকা 12,000 টাকা মাইনে। এই কাজ পেলে একটা ছেলে একটা মেয়ের মনে হচ্ছে যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছি, এমন এক্সপ্লয়টেশন। মানে আমি আমি আমার নিজের একটা অভিজ্ঞতা বলছেন যে পাড়ার একটা ছেলেটা হাসপাতালে, মানে নার্সিংহোমে, একটা প্রাইভেট নার্সিংহোমে কাজ করতো। কেমন নার্সিংহোমে কাজ করতে গিয়ে লিফটম্যান ছিল, কম বয়সী ছেলে, একটা 20 ঘরের বয়স। যা হয় এরকম ডিউটি আওয়ার্সের কোনো ঠিক ঠিকানা নেই, 14 ঘন্টা 15 ঘন্টা কাজ করতে হচ্ছে, খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না। ওর একটা হঠাৎ করে প্রেশার ফল করে মাথা ঘুরে পড়ে গেছে হাসপাতালের মধ্যে। কেমন নিজে একটা নার্সিংহোমের কর্মচারী, সেখানে চিকিৎসা হয়নি, একটু ওই ওষুধ ফষুধ তখনকার মতো করে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। 2 দিন ছেলেটা বাড়ি থেকে বেরোতে পারে, 2 দিন পরে যখন ফিরে গেছে বলছে আমরা নতুন লোক রেখে নিয়েছি, তোমাকে আসতে হবে। নমস্কার, দিগদর্শন থেকে সুজিত চট্টোপাধ্যায় বলছি। আর তো মাত্র 24 ঘন্টা, 9 জুলাই ভোর 6টা থেকে সারা ভারত জুড়ে ধর্মঘট হতে চলেছে। রাজ্যের এবং দেশের বিভিন্ন শ্রমিক সংগঠন একসঙ্গে বিজেপি সরকারের যে শ্রমনীতি তার বিরুদ্ধে একটি আন্দোলন সংগঠিত করছেন অনেক দিন ধরেই। সেটারই একটি প্রতীকী রূপ পেতে যাচ্ছে এই 9 জুলাই ধর্মঘটের মাধ্যমে। এই ধর্মঘটে কিন্তু ট্রেনের যারা কর্মচারী তারাও কিন্তু যোগ দিয়েছেন, অর্থাৎ রেল ধর্মঘট হতে চলেছে। তাহলে 9 জানুয়ারি কি দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে সংযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে? ব্যাংক, বিমা, সর্বত্র ক্ষেত্রে কিন্তু যা বোঝা গেছে বামেদের যা শক্তি, তাতে কিন্তু সারা ভারতে একটা প্রভাব পড়বে। কিন্তু যে মূল মিডিয়া, সেখানে কিন্তু এই যে বিজেপির শ্রমিক বিরোধী শ্রমনীতি, যার বিরুদ্ধে বামেদের এবং অন্যান্য যারা সহানুভূতি সম্পন্ন প্রগতিশীল যে ট্রেড ইউনিয়ন এবং শ্রমিক সংগঠনগুলি এবং তার সঙ্গে সঙ্গে কৃষক, ক্ষেতমজুর, ছাত্র এবং সমাজের প্রতিটি স্তরে যারা জীবিকার লড়াই করছেন তারাই ধর্মঘটকে সমর্থন জানিয়েছেন। কিন্তু মূল মিডিয়ায় কিন্তু সেভাবে সংবাদটি প্রকাশ হয়নি। অনেকে তো এখনও পর্যন্ত জানেন না যে 9 জুলাই হতে চলেছে ভারত বন্ধ। বন্ধ শব্দটা অবশ্য ব্যবহার করছি না, বলা যেতে পারে ভারত ধর্মঘট হতে চলেছে, সাধারণ ধর্মঘট হতে চলেছে। এ রাজ্যে কেমন ধর্মঘট হবে এটা নিশ্চয়ই আপনারা ভাবছেন।
এখানকার যিনি রাজ্য সরকার যে চালাচ্ছে তৃণমূল, তারা কিন্তু বলেছে যে বিজেপির এই যে শ্রমিক বিরোধী শ্রম কোড সেটা এখানে তারা চালু করতে দেবেন না। কিন্তু সে কথার উপর কতটা ভরসা রাখা যায়? যদি আমরা এদিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে বিভিন্ন ক্ষেত্রে যে শ্রম মজুরির কথা বলা হয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা কম পাচ্ছেন। এমনকি মিড ডে মিলের কর্মীরাও এই বন্ধে অর্থাৎ এই ধর্মঘটে তারা সামিল হচ্ছেন। কেন হচ্ছেন? কেন এই ধর্মঘট? দেখুন, শ্রমিক ধর্মঘট শব্দ দুটির সঙ্গে বাম দলের যোগাযোগ নতুন নয়। তবে ভারতে প্রথম ধর্মঘট যখন হয়েছিল দেশের বাম দলের তখনও সৃষ্টি হয়নি। সময়টা 1827। বাম আন্দোলনের হোতা কার্ল মার্কসের বয়স তখন মাত্র 9। এমনকি শশীপত বন্দ্যোপাধ্যায়ের শ্রমজীবী সমিতিও তৈরি হয়নি। 18 শতাব্দীর শেষে গণপরিবহন বলতে ছিল পালকি। এই পালকিতে চড়তেন সমাজের উচ্চ বর্গের মানুষজন। গ্রামাঞ্চলে তখনও গরুর গাড়ি, বোঝাই করা কলসিহারি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। আর সমাজের উচ্চবিত্তদের অবলম্বন ছিল সেই পালকি। 1827 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অসংগঠিত পালকি বেয়ারাদের উদ্দেশ্যে কোম্পানি জারি করে এক নতুন নির্দেশ। কি সেই নির্দেশ? 1. প্রত্যেক পালকি বাহকদের পুলিশের খাতায় নাম লেখাতে হবে। 2. প্রত্যেক পালকি বাহকদের পড়তে হবে একটি সংখ্যার চাকতি। 3. ঘন্টা অনুযায়ী মজুরি, যা আসলে একটা ভাড়া কামানোর চাল ছিল। স্বাভাবিকভাবেই পালকি বাহকেরা ঐক্যবদ্ধ হয়ে এই শ্রমবিরোধী আইনের বিরোধিতা করে কলকাতার ময়দানে সমাবেশ ডাকে। আন্দোলনে পরিণত হওয়া এই ঘটনায় সমর্থন জানিয়ে সঙ্গ দেন মাঝি, মাল্লা, গারোয়ান সহ অন্য পেশার শ্রমজীবী মানুষেরাও। সেই দিনই সূচিত হয়েছিল ভারতের শ্রমিক আন্দোলনের রূপরেখা। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের 5 দিনের মধ্যে হাজার হাজার পালকি বাহক লালবাজারে গিয়ে বিক্ষোভ দেখান। সেখানেই সিদ্ধান্ত হয় ধর্মঘটের। ভারতের শ্রমিক আন্দোলনের ইতিহাস গ্রন্থের লেখক গোপাল ঘোষের লেখা থেকে জানা যায়, পুলিশ লালবাজারের সামনে থেকে পালকি বাহকদের সরিয়ে দিলে তখন তার কলকাতা সুপ্রিম কোর্টে আইন বাতিলের দাবিতে এক দরখাস্ত জমা দেন পালকি বাহকেরা। সংবাদপত্রের খবরে এলেন এই সংঘবদ্ধ পালকি বাহকেরা। কিন্তু সে আন্দোলন সফল হয়নি বটে, কিন্তু এক নতুন ইতিহাস রচিত হয়েছিল। এরপর 1862 রেলযাত্রা শুরুর 8 বছরের মধ্যে রেল শ্রমিকরা 8 ঘন্টা কাজের দাবিতে ধর্মঘট করেন। অন্যদিকে পালকি বাহকদের ধর্মঘটে নিজেদের অস্তিত্বের দাবিতে 1851 সালে হয় গারোয়ান ধর্মঘট, 1856তে রজক ধর্মঘট, এরপর গোপ ধর্মঘট, ধাঙর ধর্মঘট, মাদ্রাজে মাংস বিক্রেতাদের ধর্মঘট, কলকাতার মোট বাহকদের ধর্মঘট, জলভারীদের ধর্মঘট, তন্তুবায়দের ধর্মঘট, মালঙ্গি অর্থাৎ লবণ শিল্পের শ্রমিকদের ধর্মঘট, নৌকা ও নাবিকদের ধর্মঘট, নমশূদ্র ধর্মঘট এবং ছাত্র ধর্মঘট। শোধনবাদী মানসিকতায় অনেকেই ধর্মঘটের বিরুদ্ধে থাকেন। বলা হয় ধর্মঘটে আখেরে ক্ষতি হয় সাধারণ মানুষের। আপাত দৃষ্টিতে দেখলে তেমনই মনে হয় বটে, কিন্তু মনে রাখা দরকার কৃষক মঞ্চের তীব্র আন্দোলনেই কেন্দ্রীয় সরকার কৃষক বিরোধী আইন থেকে পিছু হটেছিল। দেশের 46% স্বনিযুক্ত কর্মী, 15 কোটি কৃষি কর্মী, 5 কোটি গৃহ শ্রমিক। কেন্দ্রীয় সরকার এদের দিকে শ্রমকোড তৈরিতে দৃষ্টিই দেয়নি। সমস্যা হচ্ছে 2019-20তে 4টি শ্রমবিধি সংসদে পেশ করা হলো। বিরোধীদের আন্দোলন তখন ব্যাপকতা পায়নি। এখন শ্রমিক সংগঠনগুলি বহুধা বিভক্ত, ঐক্যবদ্ধ নয়। অন্যদিকে এ রাজ্যের সরকার কেন্দ্রের শ্রমবিধি চালু করবে না বললেও এই আশ্বাস কতটা ভরসাযুক্ত সন্দেহ থেকে যায়। প্রায় 80টি পেশার যে মজুরির কথা রাজ্য বলে তা কিন্তু দেওয়া হয় না। রাজ্যের 29 লক্ষ বিড়ি কর্মচারী 100 টাকা মজুরি কম পান। চটকল, চা বাগানে একই চিত্র। অসংগঠিত শ্রমিকদের জমানো টাকা তুলতে ঘুষ দিতে হয়। এমন একজনকে শ্রমিক নেতা বানিয়ে শাসক দল বসিয়েছেন, যিনি যৌন কেলেঙ্কারিতে বাম দল থেকে বিতাড়িত। সুব্রত মুখোপাধ্যায়ের পর আরও যারা রাজ্যের শাসক দলের শ্রমিক নেতা হিসেবে পরিচিত হন, তারা কিন্তু এখন আর শ্রমিক নেতা নন, মুখোশের আড়ালে মালিকের দালালগিরি করেন। এমনটাই অভিযোগ বাম দলের। বামেদের একটা বদনাম আছে যে বাম আমলে কথায় কথায় ধর্মঘট করে এখানকার কর্মসংস্কৃতি নাকি নষ্ট করেছে বামেরা। 1991 সালে উদার নীতি গ্রহণ করল কংগ্রেস।
তারপর থেকে কিন্তু 21টি ধর্মঘট হয়ে গেছে। এবার যেটা 9 জুলাই হতে চলেছে সেটি হচ্ছে 22তম ধর্মঘট। এখন যারা রাজ্য শাসনে আছে তৃণমূল, তারা কিন্তু বাম আমলে ধর্মঘট ডেকেছে, কিন্তু শাসন ক্ষমতায় আসার পর তারা এই ধর্মঘট কালচারটাকে তারা বলেছে যে এটা কিন্তু পজিটিভ ব্যাপার নয়, যার জন্য তারা ধর্মঘটকে সমর্থন করেন না। কিন্তু সেক্ষেত্রে কি শ্রমিকদের, কৃষকদের ন্যায্য মজুরি, চা বাগানের শ্রমিকদের ন্যায্য মজুরি, মিড ডে মিলের যারা কর্মচারী তাদের যে ন্যায্য মজুরি তারা কি পাচ্ছেন? বোধহয় পাচ্ছেন না। আর বোধহয় কেন বলছি, হিসেব করে দেখলেই কিন্তু পাওয়া যাবে যে তারা কিন্তু তাদের ন্যায্য মজুরি পাচ্ছেন না যা রাজ্য সরকার নির্দিষ্ট করেছে। আর কেন্দ্রের সরকারের কথা তো বলাই বেশি হয়ে যাবে, তাদের কথা বলার কোনো কারণ নেই। তো আমরা চলুন একটা প্রতিবেদনের মধ্যে দিয়ে দেখে নিই যে এই মোদী সরকারের যে এই শ্রম কোড, এই বিষয়টা কতটা মারাত্মক এই শ্রমিকদের জন্য। দেখুন, সিপিএমের গণশক্তি পত্রিকায় 7 জুলাই 2025 পঞ্চম পৃষ্ঠায় একটি উত্তর সম্পাদকীয় লিখেছেন সুদীপ দত্ত। তিনি লিখেছেন, ধর্মঘট নিয়ে সব যুগেই সন্দেহ ও সংশয় ছড়াতে চেষ্টা করে শাসক শ্রেণীর মুখপাত্র ও বুর্জুয়া সমালোচকেরা। ধর্মঘটের দিন কেউ কেউ এর সাফল্য নিয়ে প্রশ্ন তোলে, আবার কেউ বা দরিদ্র মানুষের জীবিকা ও দেশের আর্থিক ক্ষতি নিয়ে হাহাকার করতে বসে। এই একটি দিন লুটপাটের সর্দাররা হঠাৎ যেন সব আত্মত্যাগী সাধু হয়ে ওঠে। এদের এই ভণ্ডামির একমাত্র জবাব হলো শ্রেণী চেতনা গড়ে তোলার প্রক্রিয়া হিসেবে ধর্মঘটকে দেখা আর তার মধ্য দিয়ে শ্রেণীশক্তির অদম্য বহিঃপ্রকাশ ঘটানো। আসলে ধর্মঘটে রাস্তায় থাকা ধর্মঘটীরা নিজেদের শক্তি মেপে নিতে পারে, আর গোটা সমাজও বুঝে নিতে বাধ্য হয় যে সমাজের প্রকৃত চালিকা শক্তি কারা। আর এই দৃষ্টিভঙ্গি থেকে দেখলে সাধারণ ধর্মঘট কেবল প্রতিবাদের হাতিয়ার নয়, এটি ধর্মঘটে অংশগ্রহণকারীদের শক্তি, সংগঠনের ক্ষমতা ও তার সমাজজোড়া প্রভাব মাপার একটা প্রক্রিয়াও বটে। একই সঙ্গে ধর্মঘট হলো রাজনৈতিক চেতনার মাত্রা যাচাই করার উপায়, অর্থাৎ ধর্মঘটের রাজনীতির বোধ কতটা শ্রমজীবীদের মধ্যে প্রবেশ করেছে তা বোঝার একটা সুযোগ। ধর্মঘটের পরীক্ষা থেকে স্পষ্ট হয় বর্তমানে সংগঠিত শ্রমজীবী আন্দোলনের শক্তি ও দুর্বলতা কি কি। নিঃসন্দেহে সাধারণ ধর্মঘট একটা বড় অর্থনৈতিক তাৎপর্য রয়েছে। এটি উৎপাদন ও পণ্যের পরিবহন, পরিষেবা সবকিছুর মধ্যেই একটা ছেদ এনে দেয়। এটা শুধুমাত্র একক কোনো শিল্পক্ষেত্রে নয়, বরং গোটা ভ্যালু চেনের বিভিন্ন স্তর ও পর্যায়কে একসাথে আঘাত করে। এই ধর্মঘট সরাসরি 4টি শ্রেণী প্রক্রিয়াকে বিঘ্নিত করে: উদ্বৃত্ত উৎপাদন, উদ্বৃত্তের অধিগ্রহণ, বিতরণ ও ভোগ। এই একযোগে আঘাত পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে শ্রেণীদ্বন্দ্বকে একেবারে সামনে নিয়ে চলে আসে। প্রতিক্রিয়াশীল রাষ্ট্র ব্যবস্থার শ্রেণী চরিত্রকে সম্পূর্ণ নগ্ন করে দেয়, আর সমাজের শাসক ও শোষিত এই দুটি বিপরীত শিবিরকে একেবারে স্পষ্টভাবে চোখের সামনে নিয়ে আসে। আজ যে বিজেপি সরকার উদারনীতির মুখোশের আড়ালে শ্রমিক অধিকার কেড়ে অমানবিক শ্রমকোড এনেছে, তার ভিত্তিপ্রস্তর তো প্রথম করে দিয়ে গেছে কংগ্রেসই। সেই কংগ্রেস যা আজ বিরোধী জোটের মুখ, তাদের সঙ্গী সিপিএম। অথচ 1995 সালের 16 জানুয়ারি একটি প্রবন্ধ লিখেছিলেন সিপিএমের প্রাক্তন রাজ্যসভার সদস্য ও গণশক্তি পত্রিকার প্রাক্তন সম্পাদক প্রয়াত দীপেন ঘোষ, যেখানে তিনি লিখেছিলেন উদারনীতির আড়ালে কংগ্রেস কিভাবে শ্রমিক শ্রেণীকে অস্তিত্ব সংকটে ফেলছে। এই মুহূর্তে মোদী মন্ত্রিসভার সদস্য নীতিন গডকরি স্বীকার করেছেন, কয়েকজন ধনীর হাতে জমছে দেশের সম্পদ, বাড়ছে গরিব। আর্থিক বিশেষজ্ঞ হার্দিক যোশীও ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ডেটাবেসের তথ্য বিশ্লেষণ করে জানিয়েছেন, এখন ভারতে ব্রিটিশ আমলের থেকেও গরিব বাড়ছে। কর্পোরেটের আগ্রাসনে ছোট শিল্প ধ্বংস হচ্ছে, কাজ হারাচ্ছেন শ্রমিকেরা। আপনারা কি একটা খবর জানেন? এই 2025-এর 1 জুলাই থেকে গুজরাটের বিজেপির রাজ্য সরকার ন্যূনতম 12 ঘন্টার ডিউটি চালু করেছে। যে 8 ঘন্টা শ্রমের জন্য সারা পৃথিবী জুড়ে শ্রমিক আন্দোলন হয়েছে, এবং 8 ঘন্টা থেকে এখনও বেসরকারি জায়গায় 9 ঘন্টা 10 ঘন্টা বেআইনিভাবে তারা কিন্তু এইভাবে কাজ করিয়ে নেয় শ্রমিকদের, তাদের নির্দিষ্ট শ্রমমূল্য না দিয়ে। সেখানে কিন্তু রাজ্য সরকার গুজরাটের একদম খুল্লা বলে দিয়েছে যে 12 ঘন্টার শিফট হবে, 12 ঘন্টার কাজ করতেই হবে।
এর বিরুদ্ধেও কিন্তু এই বামেদের এই লড়াই এবং এই ধর্মঘট। একে কংগ্রেস সমর্থন করেছে, আর যে বিরোধীদের মূল জোট ইন্ডিয়া, তার নেতৃত্বে রয়েছে কংগ্রেস, আর সঙ্গে অবশ্যই রয়েছে সিপিএম। কিন্তু আজকে যে সিপিএম বা আজকে যে বাম দল এবং বাম সংগঠনগুলি এই ধর্মঘট করছে, তারা কি একবার ভেবে দেখেছে যে এই শ্রমনীতির কিন্তু ভিত্তিপ্রস্তর, মানে শ্রমিক বিরোধী শ্রমনীতির ভিত্তিপ্রস্তর কিন্তু স্থাপন করেছে এই কংগ্রেস? একথা সিপিএমের প্রাক্তন রাজ্যসভার সদস্য এবং গণশক্তির প্রাক্তন যিনি সম্পাদক ছিলেন প্রয়াত দীপেন ঘোষ, তিনি কিন্তু তার একটি বইয়ে বারবার উল্লেখ করে গিয়েছিলেন। যাই হোক, চলুন আমরা দেখি যে এই মুহূর্তে কি অবস্থা দাঁড়িয়ে আছে এই শ্রমনীতি বা এই শ্রমকোড। এ সম্পর্কে বামেদেরই বা বক্তব্য কি? ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের দেশের সমস্ত কেন্দ্রীয় যে শ্রমিক কর্মচারী সংগঠনগুলি আছে, সেগুলি একত্রিত হয়ে তারা গত মার্চ মাসে সারা দেশে শ্রমজীবী মানুষ, সে অফিসে কাছারিতে, কলে কারখানায়, মাঠে, বন্দরে, পরিবহনে, প্রকল্পে, যে যেখানেই থাকুক না কেন, গত 2014 সাল থেকে মোদি জামানায় যেভাবে তাদের মর্যাদা হানি হচ্ছে এবং অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে, তার সর্বশেষ যে আক্রমণ তার উপর নামতে চলেছে সেটা হলো গিয়ে শ্রম কোড। ভারতবর্ষ যেখানে ইংরেজদের বিরুদ্ধে, বিদেশি শাসকদের বিরুদ্ধে লড়াই করে এবং দেশের যে গণতন্ত্র, তার যে সাংবিধানিক কাঠামো, সব কিছুকে ভর করে আলাপ আলোচনা, লড়াই, আন্দোলনের ফসল হিসাবে যে কটি শ্রম আইন তারা হাসিল করেছিল এবং যেগুলোর মাধ্যমে এমপ্লয়ার এমপ্লয়ি সকলে নিজেরা আলোচনা করে পারস্পরিক সম্পর্ক ঠিক রেখে শিল্প পরিষেবা ক্ষেত্রের অগ্রগতি ঘটছিল, এমনকি রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর ক্ষেত্রে, সে সব কিছুকে তুলে দিয়ে শ্রমিক কর্মচারীদেরকে একটা দাসত্বের শৃঙ্খলে বাঁধার একটা শ্রম কোড তিনি পার্লামেন্টে এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে তারা চালু করার উদ্যোগ নিয়েছে। ফলে এর প্রতিবাদে 9 জুলাই সারা দেশে সাধারণ ধর্মঘটের আহ্বান করা হয়েছে, যেখানে সংযুক্ত কিষাণ মোর্চা সহ বিভিন্ন সামাজিক সংগঠন যারা দেশের শ্রমজীবী মানুষ, তাদের ক্ষেত্রে পাশে এসে দাঁড়িয়েছে। এ স্ট্রাইক, যে স্ট্রাইক আমাদের দেশের সমস্ত অংশের মানুষের যে স্বার্থ তার সাথে সরাসরিভাবে যুক্ত। কারণ বিদ্যুৎ পরিষেবা, জলের পরিষেবা, লোকাল যে কমিউট করা, সে ট্রেন হোক, বাস হোক, সেগুলোর পরিষেবার ক্ষেত্রে সরকার ধীরে ধীরে তার হাত গুটিয়ে নিচ্ছে এবং এগুলোকে বেসরকারীকরণের মাধ্যমে হচ্ছে পরিষেবা সংকুচিত হচ্ছে, পরিষেবার মান কমছে, দুর্ঘটনা বাড়ছে, নিরাপত্তা কমে আসছে। ফলে সবটা মিলিয়ে স্মার্ট মিটার বসানো বা বিদ্যুৎ ক্ষেত্রকে সম্পূর্ণভাবে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এগুলো ব্যক্তি মালিকানায় তুলে দেওয়া, গিগ ওয়ার্কার্স একটা বড় ফ্যাক্টর, ম্যাটার করে এটা আজকের দিনে আমাদের জীবনে। তাদের ক্ষেত্রে অ্যাপ বেস যে সার্ভিসগুলো আছে সেগুলোর ক্ষেত্রে সবটা মিলে কোনো জায়গাতেই তেমন কোনো একটা ফ্রেম তৈরি করা সেটা নেই, যেখানে কর্মচারী বা শ্রমিকের যেটা থাকবে অধিকার, তার মাইনে, তার পেনশন, তার গ্র্যাচুইটি, তার পিএফ, তার ইএসআই, এগুলো কিছু নিশ্চিত হচ্ছে না। এবং একটা মানদণ্ড খাড়া করেছে যেখানে একটা বিশাল অংশের শ্রমিক কর্মচারী এই ধরনের শ্রমকোডেরও বাইরে চলে যাচ্ছে। এটাকে এক কথায় আমরা যেটা বুঝতে পারছি, বিভিন্ন ক্ষেত্রে শ্রমিক কর্মচারীরা তাদের দৈনন্দিন কাজের জীবনের মধ্যে দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করছে, সেটা মালিকদের হাতকে শক্ত করে
এবং শ্রমিকদের সমস্ত অধিকারকে ছিনিয়ে নেয়। আমাদের দেশে এই মুহূর্তে যেভাবে বেকারি বাড়ছে, তাতে করে হচ্ছে কোনো ক্ষেত্রেই একটা নিশ্চিত কাজের সংস্থান হচ্ছে না, এবং কৃষিক্ষেত্রে যে সংকট বেড়েই চলেছে, ফলে পরিযায়ী শ্রমিকের সংখ্যা কিছু একটা কাজের জন্য তারা হচ্ছে দৌড়ে বেড়াচ্ছে। এখানে দাঁড়িয়ে একটা বিকল্প যে অধিকার ভিত্তিক সংগঠন এবং স্ট্রাইক করার অধিকার ভিত্তিক, তাদের মর্যাদা ভিত্তিক একটা দাবি দেওয়া, দেশের অর্থনীতিকে পুনর্গঠিত করা, ইনক্লুসিভ একটা কাঠামো তৈরি করা, যেখানে আমাদের দেশের যে বহুত্ববাদী, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন জনজাতির, বিভিন্ন ধর্মবিশ্বাসী মানুষের এই গণতান্ত্রিক কাঠামোর মধ্যে থেকে শ্রমজীবী মানুষকে হচ্ছে তাদের জীবন যন্ত্রণা দূর করা যায়। এই বিকল্প নীতির রূপায়ণের জন্য এই স্ট্রাইক সকলের স্বার্থে, এই স্ট্রাইক শ্রমজীবী মানুষ এগিয়ে এসে দেশ রক্ষার জন্য, আমাদের দেশের সংবিধান, দেশের খেটে খাওয়া মানুষের অধিকার, তাকে রক্ষার জন্য আহ্বান করেছে। একে আপনাদের সমর্থন, আপনাদের সহযোগিতা, পাশে দাঁড়ানো, এটা আমরা সবসময় কামনা করি এবং আশা করি শান্তিপূর্ণভাবে এই দৃঢ় একটি হরতাল, একটি স্ট্রাইকের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে এবং কেন্দ্রীয় সরকারের নীতির অনুসারী রাজ্য সরকার যে সকল ভূমিকা নিচ্ছে সেটারও পরিবর্তন করার ক্ষেত্রে আপনারা প্রত্যক্ষ একটা ভূমিকা নেবেন। 9 জুলাইয়ের এই যে সাধারণ ধর্মঘট, সেটা কতটা সফল হলো সেটা তো বোঝা যাবে ধর্মঘটের পর। বিভিন্ন রাজ্য থেকে কিভাবে সাড়া আসছে এবং আমাদের বাংলাতেই বা কতটা সাড়া মিলল। সরকারি সমর্থন থাকবে না তো জানা কথাই, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে যারা শ্রমিক শ্রেণীর প্রতিনিধিত্ব করেন এবং অন্য সহযোগী যারা বামমনস্ক ব্যক্তি রয়েছেন, তারা কিভাবে এটাকে সমর্থন করেন, কিভাবে গণপরিবহন ব্যবস্থা বন্ধ হয়, কিভাবে স্কুল কলেজ বন্ধ থাকে, কিভাবে কলকারখানা বন্ধ থাকে, কিভাবে গণপরিবহন ব্যবস্থা থমকে থাকে, সেগুলো দেখে বোঝা যাবে যে বামেদের ডাকা এটি কতটা সফল হলো। বেশ, সফল তো হলো, ধর্মঘট সফল হলো, মেনেও নিলাম। তারপর এই শ্রমকোড কি ফিরিয়ে নেবে? হ্যাঁ, কৃষকদের বিরুদ্ধে যে বিষয়টি তৈরি করেছিল বিজেপি সরকার, সেটা কিন্তু তারা ফিরিয়ে নিয়েছিল কৃষক বিরোধী আইনগুলো। এক্ষেত্রেও কি সেটা হবে? সেটা কিন্তু বোঝা যাবে আগামী দিন। এখন আমরা তাকিয়ে থাকব যে 9 জুলাই এই সাধারণ ধর্মঘট কতটা প্রতিক্রিয়া ফেলে সারা ভারতে। নমস্কার, শেষ করছি আজকের মতন দিগদর্শনের এই বিশেষ পর্বটি। আপনাদের যদি পর্বটি ভালো লাগে তাহলে একটু লাইক দেবেন এবং অন্যকে শেয়ার করবেন। আর যদি কোনো মন্তব্য করার থাকে, সেটা যদি সমালোচনামূলক হয় সেটাও করবেন। সেখান থেকেও আমরা শিক্ষা নেব যে আমাদের কোথাও ভুল হচ্ছে কিনা, সেটা আপনারা ধরিয়ে দিলে। নমস্কার, শেষ করছি আজকের মতন দিগদর্শনের এই বিশেষ পর্বটি। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।